ঠিক আছে, কিন্তু তোমার কাছে মাত্র 24 ঘন্টা আছে। এবার তুমি ঠিক করো যে তুমি আমাকে চাও নাকি তোমার ওই গাইয়া বউকে। মাসিমা এসেছো? কি আনলে? পালং শাক এনেছি মেসোমশাইয়ের জন্য, শরীরের জন্য ভালো। আরে বাহ, খুব ভালো হয়েছে। আমি 2টো রুটি করে নিলেই ঝামেলা মিটে যাবে। দিন আমাকে। কত দিয়ে কিনলেন? আরে বাবা, 35 টাকা নিয়েছে। বাবা, তুমি যার কাছ থেকে সবসময় শাকসবজি নাও না, ও কিন্তু সস্তায় দেয়। কিন্তু ও পাড়ার ওই সবজিওয়ালাটা 35 টাকা নিয়েছে। সবকিছু দামি ওর কাছে। আমি তো ওই জন্য ওর থেকে নিই না। কি করব, ওই মেয়েটা আসেনি তো আজকে। মেসোমশাই, কি করছেন আপনি? কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন নাকি? এত মন দিয়ে পড়াশোনা করছেন? সেরকমটাই ভাবো। নিজের মৃত্যুর পর পরিবারের লোকজনদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাই যে উইল বানানোর কাজটা করতে হয় সেটাই করছি। মানে? আরে বাবা, উইল লেখাটা কি কোনো পরীক্ষার থেকে কম কিছু নাকি? মেসোমশাই, এরকম কথা কেন বলছেন বলুন তো? আরে ভুল কি বললাম? আজকাল আয়ুর কোনো ভরসা আছে নাকি? একবার তো মৃত্যু মুখ থেকে ফিরে এলাম। এখন যে আমি বেঁচে আছি সেটা তো আমি মনে করি যে বোনাস হিসেবে পেয়েছি। ভরসা খুব বেশি নেই। যা ইচ্ছে তাই বলছেন। এরকম হবেই না। আপনি আরো 100 বছর বাঁচবেন। জন্ম আর মৃত্যু কোনো মানুষেরই নিজের হাতে থাকে না। আমি তো মনে করি যে যাদের বয়স 60 বছর পার হয়ে গেছে, দায়িত্ব সহকারে তাদের উইলটা বানিয়ে রেখে যাওয়া উচিত। মাসিমা, আপনি বোঝান তো। আরে একটা কথা যদি মাথায় ঢোকে, কারোর কোনো কথা শোনে না। ওই তুমি বলছো কি? তোমার ভবিষ্যতের কথা ভেবেই তো করছি আমি। তোমার ওই ছেলে বৌমার কোনো ভরসা নেই। কাল যখন থাকবো না, তোমায় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে। কি যাতা কথা বলছো তুমি? কি বলছেন মেসোমশাই? পঙ্কজদা এরকম করতে পারে বলে আমার মনে হয় না। শোনো রাধিকা, এরকম অনেক দেখেছি। এই যে মাথার চুলগুলো এমনি এমনি পাকেনি। হ্যাঁ, শোনো, একটা কথা জেনে রাখবে, মানুষের যত বয়স বাড়ে তার সাথে মানুষের অভিজ্ঞতাও ততটাই বাড়ে। আর অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কোনো জিনিস এড়িয়ে গেলে কিন্তু তার কোনো ক্ষমা নেই। দেখলাম তো ছেলে আর বৌমা কি করলো। ওদের উপর আমার আর কোনো বিশ্বাস নেই। তাই এই ফ্ল্যাট আর আমার ব্যাংক অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সব এনার নামে করে দিয়ে যাচ্ছি। তাই কাল যদি আমার কিছু একটা হয়ে যায়, ওর মাথার উপর ছাদ তো আর ভেঙে পড়বে না। ও তখন কিছুই পারবে না। মেসোমশাই, আপনি ঠিকই বলছেন, কিন্তু নিজেদের লোকেরা এরকম খারাপ ব্যবহার করবে? জানো রাধিকা, পৃথিবীতে কে কেমন ব্যবহার করবে কেউ জানে না। বলো দেখি, তোমাদের ফ্ল্যাটটা কার নামে রয়েছে? শুধু তোমার বরের নামে আছে নাকি দুজনের নামই রয়েছে? জানি না আমি। তা বললে হবে? আরে বাড়িটা তো তোমারও, আর বাড়িটা কার নামে রয়েছে সেটা জানার অধিকার তোমার আছে তো নাকি? কি বলুন তো মেসোমশাই, আমি না এসব ব্যাপারে একদম মাথা ঘামাই না। এই কোর্ট, উকিল, কাগজপত্র এসব ভাবলেই না মনের ভেতরটায় কেমন ভয় ভয় লাগে আর কি। আর তাছাড়া ওর ওপর আমার পুরো বিশ্বাস আছে। ও যা করবে ঠিকই করবে। চব্বিশ ঘন্টা 24 ঘন্টার মধ্যে এত বড় ডিসিশন কি করে নেব আমি? রাধিকাকে ডিভোর্স দেওয়া তো এত সহজ ব্যাপার নয়। কিন্তু ডিসিশন যদি না নিই তাহলে সোনিয়া আবার রেগে বেগে কোথাও চলে যাবে। আর যদি ডিসিশন নিই তখন কি হবে? প্রতিবেশীদের জবাবদিহি করতে হবে। আর আকাশকে নিয়ে কি করব? যাই হোক না কেন, ও তো আমার ছেলে। ওর দায়িত্ব তো আমাকে নিতেই হবে। না না, এটা সম্ভব নয়। কিন্তু
সোনিয়া যদি আমায় ছেড়ে চলে যায় তখন আমার কি হবে? না না, আমার জীবনে যদি কেউ ইন্সপায়ারিং, এনার্জেটিক আর লাভেবল হয় তাহলে সেটা সোনিয়াই। ওর জন্যই আমার মন ভালো থাকে। ও চলে গেলে আমার কি হবে? রাধিকার সাথে সারাটা জীবন কাটালে আমার আর প্রামাণিক স্যারের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। 10টা থেকে 7টা চাকরি আর তারপর বাড়ি, আর কিছুই না। না, এইভাবে আমি জীবন কাটাতে চাই না, কিন্তু কি করব বুঝেই উঠতে পারছি না। অনন্তকে বলে দিচ্ছি, কিন্তু ও তো রাধিকার হয়ে কথা বলবে। ধুর, আর একটাই উপায় আছে, একজন লয়ারের সাথে আলোচনা করতে হবে। একমাত্র সেই উপায় বলে দিতে পারবে। হ্যালো, অ্যাডভোকেট ব্যানার্জি। নমস্কার মিস্টার দত্ত, প্লিজ বসুন প্লিজ। সরি, আমার একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে, আমি ওই মাত্র এলাম। বলুন। আসলে আমি আপনার কাছে একটা ছোট হেল্প চাই। হ্যাঁ বলুন না। আমি আমার বাড়িটা আমার বউয়ের নামে করেছিলাম, কিন্তু কিছু বছর আগে উনি আপনাকে ছেড়ে চলে গেছেন? না না, শি ইজ নো মোর। ও আই এম সো সরি। নো নো, ইটস ওকে। আমি এখন ওর নামটা দলিল থেকে ক্যান্সেল করাতে চাই। আমার কোনো দরকার নেই সেরকম, কিন্তু আইন অনুযায়ী এটা করে নেওয়া উচিত। না না, ওটা করা অত্যন্ত জরুরি। কখন কোন জিনিসটা দরকার পড়ে আগে থেকে বলা যায় না। না আমি সেই জন্যই আজকে এসেছি। অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং পড়ে আছে। ঠিক আছে, অসুবিধে নেই। আপনাকে একটা এফিডেভিট করতে হবে, যার জন্য আপনাদের ম্যারেজ সার্টিফিকেট আর ওনার ডেথ সার্টিফিকেটটা লাগবে। ওকে, আমি ডকুমেন্টস সঙ্গে করে এনেছি। বাহ, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তারপর আপনাকে জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই। আমি আর একটা বিষয় আপনার সঙ্গে কথা বলতে চাই। মানে এই কেসের সাথে যুক্ত কিছু? না, আমার এক বন্ধুর বিষয়ে কথা বলতে চাই। সরি মিস্টার দত্ত, ব্যাপারটা হলো যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা এই বিষয়ে পরেই কথা বলতে পারি। একজন ক্লায়েন্ট অপেক্ষা করছেন ডিভোর্স কেসের ব্যাপারে। ওনার ব্যাপারটা সত্যি খুব আর্জেন্ট, সো প্লিজ নেক্সট টাইম। না না, ইটস ওকে, আমরা পরে কথা বলে নেব। হ্যাঁ, হ্যাঁ বলুন মিস্টার গুপ্ত, আপনি পৌঁছে গেছেন? হ্যাঁ স্যার, এসে গেছি। এই কাছেই আছি, আমি 2 মিনিটে আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মিস্টার রাঘব এখানে? ডিভোর্স কেস? অ্যাডভোকেট ব্যানার্জি। ওহ ইয়েস, প্লিজ বসুন। নাইস টু মিট ইউ। বলুন। রাধিকা, আমি বুঝতে পারছি না ডাক্তার আর উকিলে তোমার এত ভীতি কেন শুনি। আরে ওনাদের কাজই আমাদের সাহায্য করা। তাই বলছি আমার কথা শোনো, তাই ওনাদের সামনে সবসময় সত্যি বলবে, ভুলেও মিথ্যে বলবে না। ডাক্তাররা আমাদের পরামর্শ দেন যাতে আমাদের শরীর খারাপ না করে, কি ঠিক তো? আর উকিলরা পরামর্শ দেন যাতে আমরা কোনো ঝামেলায় না পড়ি, কি? কিন্তু রাধিকা, কথাটা সত্যি। আজকালকার দিনে সাদাসিধে মানুষের কোনো দাম নেই। উনি যখন হসপিটালে ছিলেন তখন দেখলে না কত রকম সমস্যা হচ্ছিল। আর কোনো চান্স নিতে চাই না, কখন কি হয়ে যায় কে জানে। দেখো, সাবধানের মার নেই, কে কখন কিভাবে ঠকাবে কিচ্ছু বলা যায় না। মাসিমা, স্ত্রীকে ঠকাবে মানে এ আবার কি ধরনের কথা? এবার দেখুন, ঘর আমার হোক কিংবা ওর হোক, ব্যাপারটা তো একই। আপনাদেরই দেখুন, আপনারা একে অপরকে বিশ্বাস করেন বলেই এত বছর ধরে একসাথে আছেন। সেরকম আমরাও, ওর আমার ওপর আর আমার ওর ওপর পুরো বিশ্বাস আছে। সেসব তো ঠিকই, কিন্তু আজকাল জীবনের কি ভরসা?
কত রকম রোগ ছড়াচ্ছে। ওই তো পাশের ওই ফ্ল্যাটে একজন ডেঙ্গু হয়ে মারা গেছে। আরে কত অসুখ, ডেঙ্গু বলো, ম্যালেরিয়া বলো, টাইফয়েড বলো, কিছু না কিছু হতেই থাকে। আরে তেমন কিছু যদি হয় কি করব? তুমি ওকে বলছো নাকি ভয় দেখাচ্ছ? শোনো রাধিকা, আমি শুধু একটা কথাই বলবো, সংসারটা যেমন দুজনের, বাড়িটাও দুজনেরই হওয়া উচিত। তাই বাড়িটাতে তোমার নামও থাকতে হবে। কাগজপত্রে থাকলে তবেই না তুমি লিগালি মালিক হবে। আর আমি কথা বিশ্বাস করি যে শুধু তোমার ক্ষেত্রে কথাটা নয়, প্রত্যেক বিবাহিত স্ত্রী পুরুষের সেরকমই হওয়া উচিত। আমি তো বলবো তুমি বাড়িতে একবার এই নিয়ে কথা বলো। হ্যাঁ, আর তুমি যদি বলো আমার এক উকিল বন্ধু আছে, আমি তার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। কথা বলে দেখো, সব জানতে পারবে। আইনত এটা করে রাখাটা আমি তো বলবো আবশ্যক। একজন উকিলের কাছে কোনো কিছুই লুকোনো উচিত নয়। তাই যা হয়েছে, যেরকম হয়েছে, সবটাই আপনাকে বলে দিয়েছি। দিস ইজ মাই কেস। আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই। আপনি খুব স্পষ্টভাবে কথাগুলো বলেছেন বলে ধন্যবাদ, কিন্তু আপনি যতটা স্পষ্টভাবে আপনার অ্যাফেয়ারের বিষয়ে আর আপনার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে কথা বলেছেন মিস্টার গুপ্ত, ঠিক ততটাই স্পষ্টভাবে এই কাজের পরিণাম কি হতে পারে আপনাকে আমি জানাচ্ছি। আসলে মিস্টার গুপ্ত, আপনার স্ত্রীকে নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট একটু আগে আপনি আমায় বললেন যে হাউসওয়াইফ হিসেবে উনি একদম পারফেক্ট। হ্যাঁ, একদম। ইন দ্যাট কেস, বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও আপনি অন্য একটি মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কেস কিন্তু ঘুরে যেতে পারে। কারণ আপনার ফেভারে কিছুই নেই। যদি আপনি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেন আর আপনার কাছে কোনো ভ্যালিড রিজন না থাকে, কেসটা কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে। মানে সেটা আপনার পক্ষে ভালো হবে না মিস্টার গুপ্ত। হ্যাঁ, কিন্তু এটার নিশ্চয়ই কোনো উপায় আছে? আসলে ব্যাপারটা হলো মিস্টার গুপ্ত, আইনের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। যদি আপনি ওনার সঙ্গে থাকতে নাই চান, তাহলে ওনার নামে কিছু দোষারোপ করতে হবে। দোষারোপ করতে হবে মানে? হ্যাঁ, মানে ধরুন ওনার কারোর সাথে অ্যাফেয়ার চলছে, বা ওনার চরিত্র ঠিক নেই, বা ওনার মানসিক সমস্যা আছে, এই জাতীয় কিছু। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। মানে ওনার বিরুদ্ধে এই অভিযোগগুলো আমরা যদি প্রমাণ করতে পারি, তাহলেই আপনি ডিভোর্স পেয়ে যাবেন। সো আর ইউ রেডি ফর দিস? মানে আমি যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। মিস্টার রাঘব রাধিকা বৌদিকে ডিভোর্স দিতে চাইছে। না, আমাকে একটা কিছু করতেই হবে। এসব বন্ধ করা দরকার। রেবতীর সঙ্গে একবার কথা বলতে হবে। মিস্টার গুপ্ত, এত কি ভাবছেন আপনি? কি ডিসাইড করলেন বলুন? এগুলো করতে আপনি যদি রেডি থাকেন তাহলে আমরা কাজটা এগোতে পারি। অফকোর্স নট। উকিল বাবু, আমি এটা করতে পারবো না। ইনফ্যাক্ট আমি করতে চাইও না। আমি আপনাকে একটু আগে বললাম না, আমাদের এটা লাভ ম্যারেজ। ওর আর আমার ঠিক মনের মিলটা আর হচ্ছে না, এটাই প্রবলেম। আই মিন, সময়ের সাথে হয়তো আমি এগিয়ে গেছি, আর ও যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। হাজার চেষ্টা করার সত্ত্বেও ও কিন্তু কোনোভাবেই আমার সমপর্যায়ে আসতে পারছে না। তাই হয়তো আমরা আর অ্যাডজাস্ট করতে পারছি না, এটাই প্রবলেম। তাই আমি বলছিলাম যে এই এত দোষারোপ করাটা ঠিক হবে না, আর এরকম কিছু আমি ঠিক করতেও চাই না। আপনি অন্য কোনো একটা উপায় ভেবে দেখুন না প্লিজ। একটা উপায় আছে। আমি আপনাকে একটা টেন্টেটিভ ডিভোর্স পেপার রেডি করে দিচ্ছি। আপনার প্রেমিকাকে সেটা আপনি দেখান আর তাকে বলুন, তাকে কনভিন্স করুন যে ডিভোর্সের কেসটা চলছে। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু ডিভোর্স পেয়ে যাবেন। তাকে বলুন যে এসবে একটু সময় লাগে, তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ, কিন্তু তারপর? মিস্টার গুপ্ত, কোর্টে মক্কেলের কথাটা গুছিয়ে বলার জন্যই উকিলকে রাখা হয়। অনেক ক্ষেত্রে আমাদের হয়তো দোষীদের হয়েই কেস লড়তে হয়, কিন্তু মন থেকে তাদের আমরা সাপোর্ট করি না। কেউ কোনো ভুল স্টেপ নেবার আগে আমরা তাকে সাবধান করে দিই। এবার আমাদের কথা কেউ শুনবে কি না শুনবে সেটা তাদের ব্যাপার। দেখুন, এই মুহূর্তে আমি আর অন্য কোনো অপশন পাচ্ছি না। আপনি ডিসাইড করে নিয়ে আমাকে জানান কি করতে চান আপনি। মানে আমি যেটা ভাবছিলাম সেটাই সত্যি হলো।
রাঘব রাধিকার থেকে আলাদা হওয়ার কথা ভাবছে? হ্যাঁ মানে আমি যা দেখলাম আর শুনলাম তাতে তো তাই মনে হচ্ছে। কিন্তু আপনি নিশ্চিত যে ও রাধিকা আর নিজের সম্পর্কেই এই কথাগুলো বলছিল? হ্যাঁ আমি নিজের কানে শুনেছি। আমার ভালো লাগছিল না, কিন্তু আমাকে চুপ করে বসে শুনতেই হচ্ছিল। মিস্টার রাঘব অ্যাডভোকেটকে বলছিলেন যে উনি যত তাড়াতাড়ি সম্ভব রাধিকা বৌদির থেকে ডিভোর্স চান। অ্যাডভোকেট ওনাকে বলেছেন যে এটা এত সহজ নয়। উনি যদি সত্যি ডিভোর্স চান তাহলে ওনার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণসহ কোনো অভিযোগ আনতে হবে। মানে? মানে ওনার চারিত্রিক বিষয় নিয়ে। না মা, আজ আমি নিমকি বানাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আর লাড্ডু লাড্ডু বানিয়েছো? না তো, এখনো বানাতে সময় লাগবে। ও আচ্ছা, তুমি সারাদিন খুব কাজকর্ম করছো তাই না? রাঘবের টিফিন, আকাশের দেখাশোনা, সব কাজ তুমি একা হাতে করছো। আমি থাকলে তোমার একটু সাহায্য করতে পারতাম। হ্যাঁ সেটাই, রোজ অল্প অল্প করে বানাচ্ছি। মাসিমা কাকিমা সবাই সাহায্য করছে আমাকে। ও, এই যে সবার জন্য তুমি এত করো, এত ভাবো, এটা সত্যিই খুব পুণ্যের কাজ। আকাশের জন্য জামা কাপড় কিনলে? না না মা, কি বলুন তো মা, ও আসলে একদম সময় পাচ্ছে না। এর মধ্যে যেদিন তাড়াতাড়ি ফিরবে সেদিনও আকাশকে নিয়ে কিনতে যাবে। আজকাল তো এমনি দেরি করে ফেরে, খুব কাজের চাপ পড়ে গেছে। এবার পুজোর সময় যদি ছুটি নেয় তাহলে ভালো হবে, একটু বিশ্রাম নিতে পারবে। রাঘব বাড়িতে থেকে একটু আরাম করলে তুমি সবচেয়ে বেশি খুশি হও। রাধিকা, রাঘব ছুটি পেলে তোমরা খুব ধুমধাম করে উৎসব পালন করো। হ্যাঁ, আর শোনো, উৎসবের সময় রাঘব যখন তোমাকে গিফট দেবে একদম সংকোচ করবে না। তোমার যা পছন্দ হবে লজ্জা না পেয়ে চেয়ে নেবে। আমি বলি কি, তুমি এক আধটা গয়না চেয়ে নিও। বাবা কি যে বলেন না আপনি মা, গয়না কেন চাইবো? তুমি চাইতেই পারো, স্বামীর কাছে চাইবে না তো কার কাছে চাইবে? রাধিকা, কি করছো তুমি? আটা মাখা হয়ে গেছে? কাকিমা ভেতরে আসুন। মা ফোনটা রাখছি আমি, মুখার্জি কাকিমা এসেছেন। ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ রাখছি। হে ঈশ্বর, ওকে সবসময় হাসি খুশি রেখো। কে ছিল? তোমার শাশুড়ি বুঝি? হ্যাঁ, রোজ ফোন করে, রোজ জিজ্ঞেস করবে কি করছি, সব ঠিক আছে কিনা। আসলে দূরে থাকে তো, খুব চিন্তা করে সব সময়। আমারও একদম ভালো লাগে না এই উৎসবের সময়গুলোতে আমরা আলাদা থাকি। কিন্তু কি করব বলুন তো, আকাশের বাবা ছুটি পায় না, আর মাও সব কাজ ছেড়ে এখানে আসতে পারে না। কি আর করবে বলো, এছাড়া তো আর কোনো উপায় নেই। যাকে বাদ দাও, আমি এসেছিলাম দেখতে যে তুমি আটাটা ঠিক মতো মেখেছো কিনা, আর এই মেশিনটা দিতে এসেছিলাম। আচ্ছা চলো, এবারে দেখি তুমি কত ভালো করে বানাতে পারো। আমিও আগে পারতাম না বানাতে, মায়ের থেকেই বানানো শিখেছি। হ্যাঁ, এই যে আটা মাখার পদ্ধতিটা, এটাও মাকে দেখে শেখা। এটার উপরে লঙ্কার গুঁড়ো আর মশলা দিয়ে ভালো করে মেখে বানাতে হয়। আর আমার মা এটা সত্যি খুব ভালো বানাতো। আমার আর আমার দাদার মধ্যে ঝগড়া হতো কে আগে খাবে এটা নিয়ে। দাদা আজকেই ফোন করেছিল, ফোন করেই বলছে বোন কবে খাওয়াবি বল। বৌদি তো বানাতে পারে না, খেতেও পছন্দ করে না, তাই আমি বানিয়ে পাঠিয়ে দিই। আমাদের আবার একটু আলাদা। আগে তো আমি নিজে হাতে আমেরিকাতে ছেলে বৌমা আর নাতিকে দীপাবলির মিষ্টি তৈরি করে পাঠাতাম। এখন আর একা হাতে পারি না, বয়স হয়েছে তো। এখন বাজার থেকে কিনে কুরিয়ার করে দিই, এটাই তো অভ্যেস হয়ে গেছে। উৎসবের সময় যদি বাচ্চারা বাড়ি না থাকে মনটা খুব খারাপ হয়ে যায়। তবে সত্যি বলছি রাধিকা, যেদিন থেকে তুমি এখানে এসেছো আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। কাকিমা, এইবার তো আমি ডিসাইড করে নিয়েছি, আমি নিজের হাতে মিষ্টি বানাবো, আর আপনার কোনো চিন্তা করার দরকার নেই। আমরা যে বানাবো আপনার ছেলেকে পাঠিয়ে দেব। আপনাকে একটা কথা বলি, আমি এবার ঠিক করেছি স্বরাজদাকে ভাইফোঁটা দেবো এবার।
তাই রেবতী, পূজা সবাইকে ডেকে নেব। কেউ একা অনুভব করবে না। আমরা সবাই সোসাইটিতে একসাথে থাকি তো, তাহলে উৎসবও একসাথে পালন করব। নিজের চরিত্রের ঠিক ঠিকানা নেই আর বউয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। সব পুরুষ একই রকম, স্বার্থপর, অপদার্থ। সবকটা বাইরে গিয়ে যা ইচ্ছে তাই করবে আর তার ফল বউদের ভোগ করতে হবে। এরা আমাদের ভাবেটা কি? এদের চাকর? সমস্ত পুরুষ জাতির প্রতি ঘৃণা হয় আমার। এদের মন বলে কিচ্ছু নেই। দেখুন, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। সত্যি কথা বলতে, মনুষ্য জাতির বিভাজন পুরুষ বা স্ত্রী দ্বারা করাটা কখনোই উচিত নয়। যদি মনুষ্যত্ব নিয়েই কথা বলতে হয়, তাহলে ভালো মানুষ বা খারাপ মানুষ এই দুই বিভাজন করতে হবে, সে পুরুষ হোক কিংবা নারী। কারণ এখানে মিস্টার রাঘব পুরুষ হয়ে যতটা ভুল করেছেন, সোনিয়া একজন নারী হয়ে ঠিক ততটাই ভুল করেছেন। এটা কি আপনি মানেন না? মানলাম আপনি যেটা বলছেন সত্যি, কিন্তু শাস্তি তো রাধিকাকে পেতে হচ্ছে না? ওকে কেন কষ্ট পেতে হবে? এটাই তো সব থেকে খারাপ লাগছে। এত প্রবলেমের মধ্যে রাধিকা বৌদি যেন কোনো কষ্ট না পান, ব্যাস আমি শুধু এটুকুই চাই। এটা করতে হলে আমাদের জেনির সাহায্যের প্রয়োজন পড়বে। কিছু তো একটা উপায় বের করতেই হবে আমাদের, যাতে ওদের পাপের ফল বেচারি রাধিকাকে ভোগ করতে না হয়।